সরকারের যে মূল্যায়ন সেটি বিভিন্ন মহল থেকে যেমন হচ্ছে, আমরাও আমাদের মতো করে আসলে চেষ্টা করেছি, তথ্যপত্র দিয়ে সেটি দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং বিশেষজ্ঞরাও মতামত দিয়েছেন। এই ঘন্টাতেও আমরা আরো নতুন কিছু আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। আমাদের সাথে অতিথিও আছেন, সংবাদ আছে আমাদের সাথে, আমার সাথে আরো দুইজন অতিথি সহকর্মী আছেন, নাফিসা আছেন। নাফিসা, শাহাদাত, কলি, দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে আছি আমি নাফিসা হক, এবং যেমনটি আমার সহকর্মী শাহাদাত হোসেন জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগের ঘন্টায় কিন্তু আমরা জানাচ্ছিলাম সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে বিভিন্ন কিছু চলছিল, মূল্যায়ন এবং একই সাথে জনসম্পৃক্ততার বিভিন্ন বিষয়াদি আমরা একই সাথে তুলে ধরার চেষ্টা করছি। এই ঘন্টাতেও তার ব্যতিক্রম হবে না। আমরা আরো কিছু বিষয় নিয়ে আসলে চুলচেরা বিশ্লেষণ বা জনগণের কাছ থেকে তথ্য উপাত্ত এনে আপনাদের সামনে হাজির করবার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সহকর্মী রিশাদের কাছে। রিশাদ, ধন্যবাদ নাফিসা। আপনারা জানেন যে আসলে এই 180 দিন একেবারে খুব কম সময়, তবে তারপরেও একেবারে মোটা দাগে যদি বলি, তারপরেও কিন্তু জনতার আয়নায় আসলে এই সময়ে সরকার আসলে কেমন করছে, কোন দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো আসলে চুলচেরা বিশ্লেষণ হবে। কলি, আপনার কাছে যাচ্ছি। জি, যে খবরটি দিয়ে আসলে এই ঘন্টার খবর শুরু করতে চাই সেটি হচ্ছে বিগত সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের যেই ঘটনা, সেই ঘটনা দিয়ে আসলে শুরু করতে চাই। আর সে কারণে সাধারণ মানুষের যেই কষ্ট বা ভোগান্তির চিত্র সেটি নিশ্চয়ই আপনাদের অজানা নয়। প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন যে এই সব কিছুই দ্রুত তিনি সমাধান করবার চেষ্টা করবেন। কিশোরগঞ্জ সফরে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে মূলত তিনি এসব কথা বলেছেন। একই সাথে সরকার প্রধান জানিয়েছেন যে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সংসদে 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে সরকার। আর দেশের যে সংকটের সুযোগে কিছু মানুষ যে রাজপথে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সে ব্যাপারে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীও। সরকার গঠনের পর প্রথম কিশোরগঞ্জ জেলা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে দেখা হওয়া শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয়দের সঙ্গে। জানান, পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্যের উন্নয়নে হাতে হাত রেখে সবাইকে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে এখন বিদ্যুৎ ও জ্বালানির সংকট বলেন সরকার প্রধান। স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে। তাদের আনপ্ল্যান্ড, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। বিদ্যুৎ ও জ্বালানি সংকট পুঁজি করে কিছু দল ও ব্যক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। এরপর কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে কটিয়াদী আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর 6 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। আগামী দিনে বাকি সব নির্বাচনী ওয়াদা পূরণে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, কিশোরগঞ্জ। আমরা আমাদের সহকর্মী সাইফুরের বানানো প্রতিবেদনটি দেখলাম। নাফিসা, আমি খুব সম্ভবত আপনার কাছে এই সম্পর্কিত কিছু বিস্তারিত তথ্য থাকবার কথা। একেবারে কলি, আমরা শুরুতেই প্রধানমন্ত্রীর যে প্রতিবেদনটি দেখছিলাম সেই প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে যে বিগত সময়ে আমরা যেটা দেখিনি যে কোনো সরকার প্রধান সরাসরি কিন্তু নিজের থেকে গ্যাস বা বিদ্যুৎ এই বিষয়ের ব্যর্থতার কারণে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে, এমন ঘটনা সরকার প্রধানের কাছ থেকে বাংলাদেশের ইতিহাসে কিন্তু আসেনি। কিন্তু বর্তমান সরকার কিন্তু সেটি করে দেখিয়েছে। তবে এখানে সফলতা যতটুকু তার চেয়ে বেশি ব্যর্থতা চোখে পড়েছে। আমরা একটু স্ক্রিনে নজর দিতে চাই। যদি প্রথম কার্ডটা আমরা একটু দেখি, যেখানে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ব্যর্থতাকেই সবার আগে আমরা স্থান দিয়েছি, কেননা সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গ্যাস সরবরাহ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। একই সাথে কয়েক দফা তেলের দামও বৃদ্ধি পেয়েছে।
সিস্টেম লস কমানো যায়নি, সেই সাথে লোডশেডিংও বিগত সময়ের চেয়ে বেশ বৃদ্ধি পেয়েছে। তবে শুধু ব্যর্থতার কথা বললেই আসলে হবে না। পরবর্তী স্লাইডে যেতে চাই, যেখানে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অগ্রগতি আমরা কিছুটা হলেও তুলে ধরেছি। সেটি হচ্ছে, প্রথমেই যদি আমরা নজর দিই, বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধ হয়েছে, যেটি বাংলাদেশে একটা দীর্ঘ সময়ের সমস্যা বলা যেতে পারে। পরবর্তীতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটি অদূর ভবিষ্যতে একটা বড় মাইল ফলক হতে যাচ্ছে। সেই সাথে জ্বালানি খাত বেসরকারীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সাথে তৃতীয় FSRU নির্মাণ প্রক্রিয়াও শুরু হয়েছে। দর্শক, আমি এই বিষয়ে আরো একটু বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আমার পাশেই রয়েছেন হোসাইন শাহাদাত, তার কাছে যেতে চাই। শাহাদাত, একটু আমাকে জানাবেন, যেহেতু আপনি এই বিষয়গুলোকে একেবারে মাঠ পর্যায়ে থেকে দেখেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে বিগত 6 মাসের চিত্র যদি সংক্ষেপে জানতে চাই? নাফিসা, আসলে আমি একটু সময় নেব এই ক্ষেত্রে, কারণ হচ্ছে এই মুহূর্তে আসলে বিদ্যুৎ এবং জ্বালানি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট। এটি আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রীও কিন্তু এটি স্বীকার করেছে। এই জায়গাটা একটি গুণগত পরিবর্তন এসছে। আগে যেটি হতো, আগের সরকার বলতে আমরা আসলে ফেসিবাদ যে আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে সমস্যা আসলে স্বীকার করার মানসিকতা ছিল না, যেটির কারণে আসলে সমাধানের জায়গাটাও কিন্তু বিলম্বিত হতো। এখানে যেটি আসলে এখন যে সংকটটা তৈরি হয়েছে, এটি যেমন মানুষকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে একটা বিষয় বুঝতে হবে যে এই সমস্যাটা আসলে এসছে কোত্থেকে। এই সমস্যাটা কিন্তু আগের সরকারের অনেকগুলো রেখে যাওয়া সমস্যা, নানান ধরনের অনিয়ম, দুর্নীতি এবং লুটপাটের ফলে কিন্তু এটি হয়েছে। এবং মাঝখানে আসলে যে 1.5 বছর আসলে অন্তর্বর্তী সরকারের সময় ছিল, সেটি কিন্তু আমরা অনেকে ভুলে যাচ্ছি। কারণ সেই সময় আসলে ওই সরকারের হাতে অনেকগুলো বিষয় ছিল। আমি আপনাকে যদি দু একটা তথ্য দেই, সেটি হচ্ছে আগের আওয়ামী লীগ সরকার তৃতীয় একটি FSRU করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তাদের সময়ে সেই সময়ে যেটি নেওয়া হয়েছিল সেটি বাংলাদেশে এখন 2টি FSRU আছে। FSRU হচ্ছে যেটি দিয়ে আসলে আমরা যে গ্যাসটা নিয়ে আসছি LNG, সেটিকে প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী করা, পাইপলাইনে দেওয়া। সেই জায়গাটাতে এখন যে দুটো আছে, সেখানে আরেকটি আসলে আমাদের দরকার ছিল, এবং সেটির যেই উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি রাজনীতিকরণের অভিযোগ তুলে সেটি কিন্তু বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, কারণ সেটি সামিটকে আসলে দেওয়া হয়েছিল। সেটি ঠিক আছে, হয়তো রাজনীতির বিষয় ছিল, কিন্তু সেখানে সেটি বাতিল করে যে নতুন একটি করার, অন্য কারোর সাথে চুক্তি করার যে বিষয়টি ছিল, সেটি কিন্তু আর গত সরকার করেনি। সেটি করলে আজকে কিন্তু আমরা এই সমস্যাটার মধ্যে পড়তাম না। আরেকটি বিষয় হচ্ছে, আপনার নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে 39টি কোম্পানির সাথে চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। সেখানে অনেকগুলো কোম্পানি কিন্তু যোগ্যতার প্রশ্ন ছিল, অনেকগুলো বিষয় ছিল, কিন্তু সেখানে অনেক বড় বড় কোম্পানিও ছিল, কিন্তু বিদেশের যুক্তরাষ্ট্র, রাশিয়া, নেদারল্যান্ডসের বড় বড় অনেক প্রতিষ্ঠান ছিল। গত সরকার আমলে যেটি করেছে যে এই 39টি কোম্পানির সবকিছুই, পুরো চুক্তি কিন্তু সবাইকে কিন্তু খারিজ করে দেওয়া, বাতিল করে দেওয়া হয়েছে। এর বিপরীতে আসলে আবার নতুন করে যে চুক্তি করা, সেইটি করা হয়নি, অর্থাৎ মাঝখানে একটি বড় ধরনের গ্যাপ রয়েছে। সেটির কারণে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু এই সরকারের আসলে দায় নিতে হবে, কারণ গত 6 মাসে আসলে শুরু থেকে যেহেতু এটি আসলে বড় সমস্যা, এবং এই সমস্যাটা তারা প্রথম থেকেই দেখেছে, সেটিকে এই পর্যন্ত আসতে না দেওয়ার জন্য যেসব কাজগুলো করা দরকার ছিল, সেই জায়গায় আমার মনে হয় আমরা একটু সময় নিয়েছি। সেখানে অবশ্যই জ্বালানি মন্ত্রীকে এই জায়গাটাতেও একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। একদমই তাই। এবং এই সব কিছু নিয়ে আসলে আমরা যখন কথা বলছি, আমাদের কাছে আরো কিছু কিন্তু সরকারের বিশ্লেষণ সম্পর্কিত তথ্য আমাদের কাছে আছে। ফরেন ট্রেড সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো মূলত আমরা একটু দেখে নিতে চাই। মূল জায়গা থেকে যদি একটু কথা বলি, তাহলে দেখবো যে চীনের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলের যে নির্মাণ কাজ সেটি শুরু হয়েছে। এই কারণে শুধুমাত্র বাংলাদেশের সাথে যদি বলি যে চট্টগ্রামের যেই আনোয়ারা, সেখানে প্রায় 800 একর জায়গায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু হয়েছে, এবং সেটিকে আসলে বলা চলে যে আনুমানিক ধরা হচ্ছে যে $1.3 বিলিয়ন বিনিয়োগ করা হবে সেখানে। যদি একটু মালয়েশিয়ার বিনিয়োগ প্রস্তাবের দিকে যাই, আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান জুনে মালয়েশিয়া সফর করেছেন, এবং তিনি ওই সফরের পর থেকে কিন্তু এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে যে বৈদেশিক বাণিজ্য বা যদি বলি মালয়েশিয়ার সাথে সম্পর্ক, সেই জায়গাতে আরো একটা ইনভেস্টমেন্টের জায়গা এবং ইনভেস্টমেন্ট প্রমোশন এবং ফ্যাসিলিটেশন নিয়ে যে সহযোগী কাঠামো, সেটা আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা প্রস্তাব শুরু হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগ যে প্রস্তাব,
সেই প্রস্তাবেও বাংলাদেশ কিছুটা এগিয়েছে। ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক সেটি আরো জোরদার করা হবে এবং মার্কিন বিনিয়োগ আকর্ষণের উপর এই সরকার মূলত জোর দিচ্ছে। একই সাথে যুক্তরাষ্ট্রের 25 প্রতিষ্ঠানে বাংলাদেশের সফরের কথা বলা হয়েছে। 25টি শীর্ষ মার্কিন কোম্পানি প্রায় 45 জন সিনিয়র কর্মকর্তা বাংলাদেশে এসে সরকারি সংস্থা একই সাথে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের যে বিনিয়োগের পরিবেশ সেই পরিবেশ উন্নত করা হবে এবং বাংলাদেশকে আরো বিনিয়োগ বান্ধব করা হবে। তারপরে যদি যাই দক্ষিণ কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক চুক্তির কথা, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক যে চুক্তি সেই চুক্তিটি নিয়েও সম্ভাবনার একটা বিশাল মানে দুয়ার বাংলাদেশের সামনে 97% পণ্যে দক্ষিণ কোরিয়া শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে একদম। এবং এই ধরনের চুক্তিগুলো কিন্তু বাংলাদেশকে বৈদেশিক বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে অনেক মানে এগিয়ে দেবে আমার কাছে মনে হয়। একদমই তাই। আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, যেমন বিএনপি সরকারের 180 দিনের যেই অ্যাসেসমেন্ট সে সম্পর্কে রিশাদের কাছেও কিছু খোঁজ খবর থাকার কথা। কিন্তু রিশাদ, আলোচনার এই পর্যায়ে আমরা কিভাবে প্রোগ্রাম ফ্লো চালাবো? হ্যাঁ, ঠিক তাই কলি, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট বিরতিতে যাওয়া প্রয়োজন। দর্শক, সরকারের 180 দিন সংক্রান্ত আলোচনা চলবে এবং একটা ছোট্ট বিরতির পর ফিরছি। উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায়।
সরকারের 180 দিন সম্পর্কে আমাদের বিশেষ আয়োজন অর্থাৎ নিউজ 24 এর বিশেষ আয়োজন। আমরা 4 জন সহকর্মী আপনাদের সঙ্গে যুক্ত আছি এবং একটু বলে রাখতে চাই যে বাংলাদেশ আসলে কেমন চলছে এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে সবার আগে দেখতে হবে যে ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা সেখান থেকে আমরা কতটুকু উন্নতি করলাম। আমাদের সহকর্মী হোসাইন শাহাদাত যেহেতু ব্যবসা বাণিজ্যের পুরো জায়গা দেখেন, সাংবাদিকতার জায়গা থেকে আমরা তার কাছ থেকেই জানবো যে কি তথ্য তার কাছে আছে, কি যুক্ত করতে চান। আসলে একটি কথা আছে, আসলে পৃথিবীর সবখানে আসলে ব্যবসা আছে, পলিটিক্সও ব্যবসা আছে। পৃথিবীর কোথাও একটি মিসাইল পড়লে সেটার পেছনে আসলে ব্যবসা এবং বাণিজ্য জড়িত থাকে, এবং সরকারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিনিয়োগ পরিবেশ ফেরানো এবং ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি করে ব্যবসাকে বা দেশকে আসলে এগিয়ে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আসলে $1 ট্রিলিয়ন যে অর্থনীতির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, আমরা দেখতে চাই যে গত 6 মাসে তার প্রতিশ্রুতি কতটা রেখেছেন সেই বিষয়ে অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা কি বলছেন আমরা একটু দেখতে চাই। এই যে অর্থনীতির চ্যালেঞ্জ আছে, অর্থনীতিতে ইনফ্লেশন চ্যালেঞ্জ, এনার্জি চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টর চ্যালেঞ্জ, স্লতগতির বিনিয়োগ, কর্মসংস্থান, এক্সপোর্ট কনসেন্ট্রেশন, এগুলোকে কিন্তু ওনারা প্রথম দিনই স্বীকৃতি দিয়েছেন। 20-25 জন লোকই কিন্তু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই 20-25 জন লোকের কাছ থেকে যে সিংহভাগ এনপিএল এর টাকা আদায় না করলে কিন্তু এই ব্যাংকগুলো উঠে ঘুরে দাঁড়াতে পারবে না। অন্তর্বর্তী সরকার সময়কালীন যে ধরনের একটা দুর্বল রাজনৈতিক সরকারি কাঠামো দেখছিলাম, যেখানে আমরা বিভিন্ন ধরনের মব বেসড অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছিলাম, এক ধরনের অনিশ্চয়তা ছিল দেশের ভিতরে, অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রতিভাব সেখান থেকে ফিরে এসে উঠতে পারছিল না, সেখান থেকে নির্বাচিত সরকার আসবার পরে জনগণের ভিতরে অনেকটাই আস্থা ফিরেছে, স্বস্তি ফিরেছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরে ধীরে গতি বৃদ্ধি হয়েছে। সরকার যদি উন্নয়নমূলক অনেক কাজ করে তখন এবং উন্নয়নের টাকাটা যদি সঠিকভাবে ব্যবহার হয়, উৎপাদনশীলতা বাড়বে, মানুষের কর্মসংস্থান বাড়বে, মানুষের হাতে টাকা আসবে, তখন কিন্তু ওটা মূল্যস্ফীতিকে উস্কেও দিবে না খুব একটা, এবং যেহেতু মানুষের কর্মসংস্থান এবং অর্থ থাকবে হাতে, তার জন্য একটা চাপ সৃষ্টি হবে না। এই ধরনের পদক্ষেপ, এটার জন্য অবশ্য একটু সময় দরকার। আমরা দেখছিলাম যে আসলে খুব দারুণভাবে ব্যবসায়ীরা বর্ণনা করছিলেন যে গেল 180 দিনে কি ঘটেছে এবং তার আগে কি ঘটেছে এবং সামনে করণীয় সেই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন, ব্যবসায়িক নেতারা তারা বলছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরেক স্টুডিও থেকে যুক্ত হবেন রেজাউল করিম রনি, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই, যেহেতু রেজাউল করিম রনি আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো এই 180 দিনে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা এবং ভঙ্গুর অর্থনীতিকে আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করা। সেই জায়গায় আসলে সরকার কতটা এগোতে পারলো? জি দেখেন, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যেমনটি বললেন এটা খুবই কারেক্টলি বলেছেন। দেখেন, যে কোনো একটা সমস্যা সমাধানের প্রথম ধাপ কি এবং সবচেয়ে কার্যকরী ধাপ কি? কার্যকরী ধাপ হলো সেটাকে সমস্যা মনে করা এবং সেটাকে চিহ্নিত করতে পারা, এবং প্রপারলি যদি একটা সমস্যাকে আমরা সমস্যা মনে করি তাহলে কিন্তু সমাধান অর্ধেক হয়ে যায়, বাকিটা শুধু সমাধানের প্রক্রিয়াটা মধ্যে প্রবেশ করাটা। কিন্তু আমাদের ক্ষেত্রে মূল প্রবলেমটা হয় যে সমস্যাটাকে সঠিকভাবে চিহ্নিত করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় পিছিয়ে থাকি। তো এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ আপনার অগ্রগতির মধ্যে একটা হলো যে তারা প্রপারলি সমস্যাটা কোথায় সেটা চিহ্নিত করতে পারছে। প্রপারলি সমস্যাটা হলো বাংলাদেশের অর্থনৈতিক খাত, কর্মসংস্থান তৈরি করা এবং আপনার ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি করা। এখন ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আপনার দুই ধরনের ঘটনা লাগে। একটা হলো যে ইন্টারনাল স্ট্যাবিলিটি এবং তারপর হলো এক্সটার্নাল আপনার বাহিরের বিনিয়োগ, এবং বাহিরের বিনিয়োগটা মূলত নির্ভর করে আপনার ইন্টারনাল বা অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপরে। এখন অভ্যন্তরীণ স্থিতিশীলতার পরিবেশটা আপনার বিগত হাসিনার আমলে সেটা আমরা সবাই দেখেছি যে একটা অনির্বাচিত সরকার থাকার কারণে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু জানতো যে এই সরকার যে কোনো সময় আন্দোলনের মধ্যে পড়বে বা একটা অসন্তোষের মধ্যে পড়বে, ফলে একটা আনরেস্ট অস্থিরতা তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্য করার মতো পরিবেশ এখানে থাকবে না। সেটার কারণে এখানে স্বাভাবিকভাবে বিনিয়োগ আসে নাই। সেরকম যে আরেকটা হলো পরবর্তী সময় ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অবস্থাটা ছিল সেটা কিন্তু আপনি দেখবেন যে এমন একটা মপতন্ত্র কায়েম হয়েছিল যে অভ্যন্তরীণ স্থিতিশীলতার আপনার খুবই ঘাটতি ছিল এবং সাধারণ মানুষ খুবই বিরক্ত ছিল। তো সেখান থেকে
হ্যাঁ, আপনি এখন যদি এই নির্বাচনের পরে এই গভর্নমেন্টের প্রথম কাজ ছিল যে আইনের শাসনের দিকে নিয়ে যাওয়া। এটা আরেকটা হলো লম্বা সময়, হ্যাঁ, হাসিনার আমল এবং এই অন্তর্বর্তীকালীন সময়, পুরা সময়ের মধ্যে কিন্তু একটা কালচার তৈরি হয়ে গেছিল, এনার্কি তৈরি করা, কথায় কথায় রাস্তাঘাটে যাওয়া, ভাঙচুর করা, হ্যাঁ, দাবি দেওয়া জানানো, তারপরে হলো আপনার প্রতিবাদ জানানো, এগুলো একটা। আরেকটা হলো যে আনরেস্ট তৈরি করা, অকারণে আপনার হ্যাঁ হাঙ্গামা তৈরি করা, এনার্কি তৈরি করা, এগুলো আলাদা জিনিস। সো সেই জায়গা থেকে আপনার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফেরানোটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। সেক্ষেত্রে সরকার হ্যাঁ পর্যায়ক্রমে কিন্তু আইনের শাসনের দিকে যাচ্ছে, দলমত নির্বিশেষে। নিজের দলের লোকও যদি অপরাধ করতেছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, ফলে একটা মেসেজ কিন্তু যাচ্ছে যে অপরাধী আপনি যেই হন না কেন, হ্যাঁ, আপনাকে আইনের আওতায় আনতে হবে। অনেক অনেক ধন্যবাদ রেজল করিম রনি আপনাকে। আপনি খুব চমৎকারভাবে বিষয়গুলো বর্ণনা করছিলেন। আমরা ছিলাম রেজল করিম রনির কাছে এবং তিনি অর্থনীতির যে ভঙ্গুর দশা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ, এই দুটো ফেরানোর জন্য আসলে সরকার এই 180 দিনে কি করেছে সেই বিষয়গুলো তিনি বলছিলেন। নাফিসা। রিশাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, একটু জানিয়ে দিতে চাই যে রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচনী কর্তা এবং সিইসি এএমএম নাসির উদ্দিন। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কনফারেন্স রুমে নির্বাচনী কর্তা এবং সিইসি তার এই মনোনয়নপত্র যাচাই বাছাই করেন এবং এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এনারা উপস্থিত ছিলেন। এবং এর আগে সকালে 11 দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সিইসি। আগামী 20 অগস্ট 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর আগে গত 18 আগস্ট বিকেল 4টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসাবে পাওয়া গেছে। ডক্টর অলি আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হচ্ছে, প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ দিল্লিকে 4 শর্ত দিয়েছে ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম। জানান, অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ এখন ভারতের জবাবের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi. বিদ্যুৎ ও গ্যাসের সংকট 6 মাস বা 1 বছরের সমাধান সম্ভব নয়। সংকট কাটাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদ্যুৎ গ্যাস ছাড়াও অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়, সংকট নিরসনে কাজ করছে সরকার। রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমস্টারডাম আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। ভবিষ্যতের জ্বালানি চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি ও গ্যাস ও কয়লার সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে। জানান, কর ব্যবস্থা, লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নত করতে কাজ করছে সরকার। This is something that we have more or less decided. Hopefully, in due time, we'll see the big change in the power and gas sector. I always add one more thing, because in the way of development that $1 trillion economy that we have projected into 2034. দর্শক, আপনারা দেখছেন সরকারের 180 দিন উপলক্ষে নিউজ 24 এর বিশেষ এই আয়োজন। ছোট্ট একটা বিরতির পর আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, থাকুন সঙ্গেই।
রয়েছে। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেরিয়ে যখন বিএনপি সরকার গঠন করে গেল 180 দিনে কিন্তু আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সামনে এসেছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে শুরু করি, সেটা হলো রামিসা হত্যা এবং ধর্ষণ মামলার যে রায়, সেটি মাত্র 19 কার্য দিবসের ভিতরে হয়েছে। আমরা একটু স্লাইডটা দেখে নিতে চাই যে আসলে এই সময়ে আর কি কি ঘটেছে। আমি একটু সেই সময়ের মধ্যে একটু বলে নিতে চাই যে মেহেরপুরেও একটি শিশু ধর্ষণ মামলা কিন্তু মাত্র 29 দিনে বিচার কার্য সম্পন্ন হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে ফাঁসির আদেশ সেটি কিন্তু হয়েছে এবং একই সঙ্গে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করে অপরাধ কমিয়ে আনা রামিসা হত্যা সহ মামলার রায় যেটি বলছিলাম। মেহেরপুরের ঘটনাও আপনাকে বলেছি, মামলার নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরস্কার ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং জামিন বেল বন্ড মিলছে মোবাইলে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু এই সময়ের ভেতরে কিছু সমালোচনার জায়গাও আছে, সেগুলো একটু দেখে নিতে চাই। পরবর্তী স্লাইডে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদিও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে 6 মাস আমরা বারবারই বলছি যে আসলে খুব কম সময় এই ধরনের বিষয়ে যাওয়ার জন্য। মব কালচারও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, চাঁদাবাজি কমেনি, বরং অনেক ক্ষেত্রে বেড়েছে এবং বেশ কিছু গণমাধ্যমে এই ধরনের খবর আসছে। এবং দুর্নীতি এখনো পর্যন্ত কমানো যায়নি, যেটি আসলে এই সরকারের অগ্রাধিকার কার্যতালিকায় কিন্তু রয়েছে। এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গা কলি। এবং সেই সাথে আরো একটি বিষয় যে এই প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধ এবং এই বিষয়গুলোতেও কিন্তু সরকার খুব জোর দিচ্ছে। সেই সাথে আসলে যে বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম আমরা, এখান থেকে স্বচ্ছতার জায়গা যদি বলি, এই সরকার জনগণের কাছে বরাবরই স্বচ্ছতার সাথে নিজেদের পরিস্থিতি তুলে ধরবার চেষ্টা করেছে। আপনি জানবেন খালখনন কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, সেই অর্থ কিন্তু আবার যতটুকু খরচ হয়েছে তার বাকি অংশ কিন্তু আবার ফেরত দেওয়া হয়েছে সরকারের কাছে। অর্থাৎ এই নজির কিন্তু আমরা আগে কখনো দেখিনি। আরেকটি বিষয় বলে আপনার সঙ্গে একটু যুক্ত করব, সেটি হলো যে জাপান সরকারকে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশের জাইকা সহায়তায় যে ধরনের প্রকল্প তারা করেছে এবং সেই সব প্রকল্পে তারা যে অর্থ খরচ করেছে, যে অর্থ বেঁচে গেছে, সে অর্থ আবারও সরকারি কোষাগারে জমা দিয়েছে। এবং বাংলাদেশ কিন্তু একেবারে পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জাপানের সঙ্গে বাংলাদেশের রয়েছে এবং কূটনৈতিকভাবে পররাষ্ট্রগতভাবে জাপান সবসময় বাংলাদেশের খুব ভালো বন্ধু। তো সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বর্তমান সরকার তারা কিন্তু আসলে জাপানের যে বিষয়টি রয়েছে, এই সুদৃষ্টির জায়গাগুলো কিন্তু আসলে তারা খুব দারুণভাবে আলোকপাত করছে। একদমই তাই। আর সরকারকে নিয়ে আসলে মানুষের দৃষ্টিভঙ্গি কি, কেমন সরকার আমরা পেলাম, এই সম্পর্কিত কিছু তথ্য আমরা রেখেছি, একটু দেখে নিব দর্শক। সরকার আসলে সাধারণ মানুষের চোখে কেমন? সাদাসিধা সরকার এবারের সরকার বলা হচ্ছে। সরকারের 180 দিনে তারেক রহমান ব্যতিক্রমী প্রধানমন্ত্রী, এটা কিন্তু নানা রকম জায়গা থেকে তিনি ব্যাখ্যা পেয়েছেন। বিভিন্ন সরকারি দল বলি, বিরোধী দল বলি, সাধারণ মানুষ বলি, সবাই বলেছে ওনাকে উনি যে সাধারণ জীবন যাপন করেন এটা সবার দৃষ্টিতে এসেছে। একই সাথে তিনি অফিস করেন সচিবালয়ে এবং আমরা দেখেছি যে উনি আসার পর শনিবারের যে ছুটি সেটিও কিন্তু তিনি ক্যান্সেল করেছেন। খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি একটা পরিবর্তন এনেছেন। রাস্তা আটকে জনভোগান্তি করবার যেই চিত্র আমরা এই যাবৎকালীন দেখে এসেছি, প্রত্যেকটা সময় ভিআইপি মুভমেন্টের কারণে ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ যানজটে আটকে ছিল, সেই জায়গার একটা অবসান ঘটেছে। বিরোধী দলের সাথে সখ্যতা বজায় রেখেছে। আমরা দেখেছি দায়িত্ব পাওয়ার পরপরই ফুল নিয়ে তিনি বিরোধী দলের সাথে দেখা করতে গিয়েছেন, যারা অসুস্থ তাদেরকে তিনি ব্যক্তিগতভাবে দেখতে যান। তারপরে আমরা দেখেছি যে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশের যে চেষ্টা, সেটিও কিন্তু শাহাদাত তিনি করবার চেষ্টা করেছেন। এবং বাকি আলাদা কিছু পয়েন্টসও নিশ্চয়ই আছে, শাহাদাত ব্যাখ্যা করতে চান কিনা? না, আসলে এইবার প্রধানমন্ত্রী, আমরা আসলে ব্যতিক্রমী প্রধানমন্ত্রী এই কারণেই বলছি যে আগের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আপনি যদি দেখেন যে উনি যখন বক্তব্য দিতে আসেন, উনি প্রতিদিনই আসলে টেলিভিশনের সামনে আসতেন, নানান অনুষ্ঠানে আসতেন এবং ওনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের মধ্যে আমরা এক ধরনের অ্যারোগেন্সি দেখেছি, আমরা এক ধরনের প্রতিশোধ পরায়ণতা দেখেছি এবং উনি সবসময় আসলে বিরোধী দলকে ছোট করে কথা বলতেন এবং সব ক্রেডিট উনি নিজে একা নিতে চাইতেন, যে আপনার হাতে মোবাইল ফোন কে দিয়েছে, আমি দিয়েছি, এই ধরনের কথাবার্তা বলতেন। সেই জায়গা থেকে আমরা পুরোপুরি বাংলাদেশে কখনো এই ধরনের প্রধানমন্ত্রী, ওনার আসলে ভবিষ্যৎ আগামী 5 বছরে কই যাবেন, কি করবেন আমরা জানি না, কিন্তু ওনার এখন পর্যন্ত শুরুটা যেভাবে হয়েছে, উনি যে উদাহরণগুলো সেট করার চেষ্টা করছেন সেইগুলোই কিন্তু এই জায়গাগুলোতে উঠে এসছে, যে সাধারণ মানুষের সাথে মেশে একজন কৃষককে বুকে জড়িয়ে ধরা এবং সচিবালয়ে হেঁটে আমরা অফিসে যেতে দেখেছি, জ্যামে আটকে থাকতে দেখেছি। এই বিষয়গুলো কিন্তু কখনো একজন সরকার প্রধান হিসেবে কোনো সরকারকে আমরা দেখিনি। সেটিকে আসলে আমার কাছে মনে হয় যে শুধু উনি একা করলেই হবে না, ওনার দলের
যে অন্যান্য নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এটিকে রেপ্লিকেট করতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে একটি প্রশ্ন মেসেজটা যায় যে এটি আসলে জনগণের সরকার, মানুষের সরকার, আমার সরকার। আমি বলতে পারি যে আমার সরকার। আমরা কিন্তু 17 বছর কখনো ওন করতে পারি না সরকারকে, বিকজ অফ সরকার সবসময় ক্রেডিটটা নিজে নিতে চেয়েছে। সেই জায়গাটাতে আমার মনে হয় এখানে একটি উদাহরণ সেট করা হয়েছে, এবং সেই উদাহরণ দিয়ে বাংলাদেশকে আমার মনে হয় সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে। একই সাথে যুক্ত করতে চাই শাহাদাত, যে সরকারের সবচেয়ে বড় গুণ হচ্ছে জবাবদিহিতা। এই সরকারের মধ্যে কিন্তু এই প্রবণতা আমরা দেখেছি, এবং আপনি যেটা বললেন যে এই 5 বছরে সরকারের কি হবে না হবে, তার চেয়ে বড় কথা এই যে উদাহরণটা যে সেট হয়ে গেল, পরবর্তীতে সরকারের কাছে জবাবদিহিতার জন্য জনগণ সব সময় প্রস্তুত থাকবে, তার কাজের হিসাব থাকবে, এবং আসলেই জনগণের জন্য কতটুকু কাজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে, এবং সেই জায়গাটার স্বচ্ছতা এটি নিশ্চিত হওয়ার জন্য বলতে গেলে এটা কিন্তু বেশ বড় একটা পদক্ষেপ। রিশাদ, নাফিসা, সেই সঙ্গে একটু বলতে চাই যে আসলে যেই মাইলস্টোনগুলো সেট করা হয়েছে সেই জায়গায় কিন্তু আসলে সরকারের সামনে, বিশেষ করে মন্ত্রিসভার সামনে, যেহেতু মন্ত্রী পরিষদের রদবদল হচ্ছে, হবার একটি আভাস এসেছে, এবং সেই সঙ্গে এটি সম্প্রসারিত হবার কথা রয়েছে, এবং সবকিছু মিলে কিন্তু মন্ত্রী পরিষদের সামনে কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে, যেহেতু প্রধানমন্ত্রী নিজে এই ধরনের চ্যালেঞ্জ সেট করেছেন এবং এই মাইলস্টোনগুলো তিনি নিজে সেট করেছেন। সেক্ষেত্রে তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে সামনের দিনগুলোতে। তারা খুব দ্রুত সময়ের ভেতরে যেন প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, যেভাবে সবকিছু করছেন, জনতার কাতারে এসেছেন, তারাও যেন চলে আসে। সেই জিনিসগুলো কিন্তু মন্ত্রিসভার জন্য, কিন্তু মন্ত্রিসভা নিয়ে আসলে কিছু প্রশ্ন আছে মানুষের, জনগণের মধ্যে, সেগুলো অ্যাসেসমেন্ট করা উচিত, সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় আসলে দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চয়ই। একেবারেই তাই। তবে যেটা আসলে বলে শেষ করতে চাই আমাদের আজকের আয়োজন, সেটি হচ্ছে 180 দিন সরকারকে বিবেচনা করবার জন্য যথেষ্ট নয়, মূল্যায়ন করবার জন্য যথেষ্ট নয়, সফল কিংবা ব্যর্থ এই জায়গাতে এই কনক্লুশনে আসার জন্য যথেষ্ট নয়। তাই দেখতে হবে আগামীর দিনগুলো কেমন যায়, সরকার কেমন করে। জনসমর্থন পেয়ে যে সরকার এসেছে, জনগণের প্রত্যাশা সেই সরকার পূরণ করবে, এই ভরসাতেই আমরাও আসলে সরকারের পাশে থাকতে চাই। আমরা মূল্যায়ন করতে চাই, প্রত্যেকটি ভালো কাজের সমালোচনা করতে চাই, সরকার কোথায় ভুল করছে, এবং সে কারণেই গণমাধ্যম আর সেই জায়গা থেকে নিউজ 24 এর আজকের এই আয়োজন। যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ। বিদায় নিতে চাই আজকে সরকারের 180 দিন।